কথা তো শুনতেছেন নাকি সবাই? হ্যালো। জি স্যার, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ক্লাসটার রেকর্ডিংটা থাকলে ভালো লাগতো। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি আবার। তো আমরা ইমেজগুলোকে ওপেন করি। ওকে, তো আমরা রাস্টার আর হচ্ছে পিক্সেল নিয়ে কথা বলতেছিলাম নাকি? ওকে, তো রাস্টার আর পিক্সেল আশা করি আমরা বুঝতে পারছি। এবার আসেন আমরা যে জুম ইন জুম আউটের ব্যাপারটাতে আমরা আবারও আসি। তো আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিই তাহলে আমাদের কি হয়, জুম ইন হইতেছে। আবার যদি কন্ট্রোল মাইনাস দিই তাহলে আমাদের জুম আউট হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ধরেন আমি জুম আউট করে ফেলছি, আবার চাচ্ছি এটাকে স্ক্রিনের সাথে আমি ফিট করে ফেলবো। তাই কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল জিরো প্রেস করি তাহলে আমাদের এই ইমেজটা আবার স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা যখন কন্ট্রোল প্লাস দিই, কন্ট্রোল প্লাস দেওয়ার পরে আমাদের এই যে জুমটা হচ্ছে এখানে, ঠিক আছে, মানে এই যে জুমটা হইতেছে, আপনারা কি খেয়াল করতেছেন কিনা যে আমাদের এই ইমেজের একদম সেন্টার পজিশন থেকে আমাদের জুমটা হইতেছে। ধরেন আমি এই যে মডেল আছে এনার এই ফেসের এই জায়গা থেকে শুধু জুমটা করতে চাইতেছি। ঠিক আছে, এখন আমি যদি কন্ট্রোল প্লাস দিই দেখেন আমাদের এই ইমেজটার সেন্টার পজিশন থেকে জুম হইতেছে, কিন্তু আমি ফেসের এই জায়গাটা থেকে কিন্তু জুম করতে পারতেছি না। ঠিক আছে, তো এটা একটা সমস্যা না? তো এটা একটা সলিউশন আছে, সলিউশন আমি একটু পরে আসতেছি। তো আমরা কন্ট্রোল প্লাস দিয়ে কি করতে পারি, জুম করতে পারি, আবার কন্ট্রোল মাইনাস দিয়েও আমরা জুম ইন জুম আউট করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও আমরা আমাদের এই টুল বার অথবা টুল বক্সের ভিতরে এখানে আমরা একটা জুম টুল নামে একটা টুলস পাবো। এই যে এখানে একটা জুম টুল নামে একটা টুলস আছে। তো আমার এখানে অ্যানিমেশনটা আসতেছে, আমি একটু অফ করে দিই। আচ্ছা, তো আমরা এখানে জুম টুল নামে একটা টুলস পাবো। তো আমি এটাকে টু কলাম করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। যে এখানে একদম নিচে দেখেন, টু কলামে একদম নিচে একটা ম্যাগনিফাই গ্লাসের মতো যেটা দেখতেছেন এটাকে বলা হয় জুম টুল। তো জুম টুলের শর্টকাট হচ্ছে জেড। ঠিক আছে, মানে জেড মানে জুমের জেড আর কি। তো আমরা এখান থেকে এই জুম টুল সিলেক্ট করে আমরা যদি ক্লিক করি, দেখেন আমি যেখানে রেখে ক্লিক করব ওই জায়গাটা থেকে হচ্ছে আমার জুম হবে। এই যে দেখেন, তা আমি কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম যে আমরা যদি একটা নির্দিষ্ট জায়গা থেকে আমরা যদি জুম করতে চাই তাহলে আমরা এই জিনিসটা হচ্ছে কিভাবে করতে পারি, এই জুম টুলের মাধ্যমে। ঠিক আছে, তো আমি ধরেন এখানে ওনার এখানে ক্লিক করতেছি, দেখেন এখানে জুম হয়ে গেছে, আরও ক্লিক করলাম এখানে জুম হয়ে গেছে। তো জুম করার পরে তো আমি তো অনেকটাই জুম করে ফেলছি, এখন আমি ওনার এই পাশে যে চোখটা আছে, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমি দেখতে চাইতেছি, কিন্তু আমি তো অনেক বেশি জুম করে ফেলছি, আমি তো এখন এই পাশটা দেখতে পাইতেছি না, তাই না? তো এই জিনিসটা দেখার জন্য আপনারা একদম নিচে দেখেন একটা বার আছে, এই বারটাকে টেনে আপনি হচ্ছে ইমেজটাকে এদিক সেদিক মুভ করতে পারবেন। ঠিক আছে, তো এটা দিয়ে হচ্ছে আমরা বামে এবং ডানে মুভ করতে পারবো। আর এই পাশে যেটা আছে এটা দিয়ে হচ্ছে আমরা টপে এবং বটমে ইমেজটাকে এদিক মানে মুভ করতে পারবো এভাবে। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে টপ এবং বটম, আর এটা দিয়ে হচ্ছে লেফট এবং রাইট, এই দুই পাশে আমরা হচ্ছে এটাকে মুভ করতে পারবো। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। তো এটার আরো একটা সহজ সলিউশন আছে, সেটা হচ্ছে আমরা এই টুল বক্সের ভিতরে দেখেন আরেকটা টুলস পাচ্ছে, এটাকে বলা হয় হ্যান্ড টুল। তো এই হ্যান্ড টুল ক্লিক করে, ঠিক আছে, এই হ্যান্ড টুল ক্লিক করে আমরা কি করতে পারবো, এই মানে ইমেজটাকে ফ্রিলি আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারবো। যে দেখ হ্যান্ড টুলের মাধ্যমে, যেটা আমরা এইখান থেকেও করতে পারতাম, বাট এই দুইটা অপশনের থেকে আমার কাছে মনে হয় যেন হ্যান্ড টুলের বিষয়টা আর একটু সহজ মনে হয়েছে। তা আপনারা হ্যান্ড টুল দিয়ে কি করতে পারবেন, জুম করা একটা ইমেজকে এই দিক সেদিক মুভ করতে পারবেন। এই যে এইভাবে আমরা মুভ করতে পারবো। আশা করি আমি এই জিনিসটা বুঝতে পারছি। তো এই যে আমরা হ্যান্ড টুল দিয়ে যে মুভ করতেছি, সাপোজ ধরেন আমি সিলেকশন টুলে আছি, আমাদের এই ফার্স্টে যে টুলসটা আছে এটাকে ফটোশপের ভাষায় মুভ টুল বলে, আর ইলাস্ট্রেটরের ভাষা হচ্ছে সিলেকশন টুল বলে। তো সিলেকশন যে টুলসটা আছে, ধরেন আমি সিলেকশন টুল সিলেক্ট করে আছি, ঠিক আছে, তো আমরা সিলেকশন টুল দিয়ে সিলেকশনের যত রকমের কাজ আছে সব করতে পারবো। আচ্ছা, তো ধরেন আমি সিলেকশন টুল আছে, তো আমি
এই ইমেজটাকে যদি এদিক সেদিক মুভ করতেছে তাহলে আমাকে কোথায় আসতে হবে, হ্যান্ড টুলে আসতে হবে, তাই না? হ্যান্ড টুলে এসে আমি এটাকে মুভ করতে পারবো। আচ্ছা, তো এটার একটা শর্টকাট ওয়ে আছে যে আমরা হ্যান্ড টুলে না গিয়েও মানে টেম্পোরারি একটা অ্যাক্সেস নিতে পারবো হ্যান্ড টুলে, ঠিক আছে? তো এই শর্টকাটটার হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে স্পেস বার চেপে হোল্ড করে ধরে রাখি, দেখেন আমাকে কিন্তু টেম্পোরারি হ্যান্ড টুলে নিয়ে গেছে, ঠিক আছে? তো আমি যতক্ষণ পর্যন্ত এটা চেপে ধরে রাখবো ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমার এই হ্যান্ড টুলটা শো করবে। আমি যদি আবার স্পেস বার ছেড়ে দিই আমার কিন্তু মানে আমাকে কিন্তু আবার সিলেকশন টুলে বা মুভ টুলে নিয়ে আসছে, দেখেন আমি স্পেস বার ধরলাম হ্যান্ড টুল আসছে, স্পেস বার ছেড়ে দিলাম আমাকে মুভ টুলে নিয়ে আসছে, ঠিক আছে? আপনি এভাবে টেম্পোরারি হচ্ছে অ্যাক্সেস নিতে পারবেন। এখন ধরেন আমি স্পেস বার ধরে মানে চেপে ধরে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরেন আমি এই পাশে আসতে চাইতেছি, তো আমি এই পাশে আসলাম, এই যে আসলাম। তো আসার পরে আমার হ্যান্ড টুলের কাজ শেষ, আমি স্পেস বার ছেড়ে দেব, ঠিক আছে? আবার যদি আপনার হ্যান্ড টুলের কাজ করার প্রয়োজন পড়ে আপনি আবার ওই স্পেস বার ধরেন, ধরে আবার এই পাশে আসেন, এইভাবে আপনি হচ্ছে ইমেজটাকে এদিক সেদিক মুভ করতে পারবেন। এটা আমার কাছে সবচেয়ে ইজি মেথড মনে হয়েছে, আপনারা চাইলে এই জিনিসটা ইউজ করতে পারবেন। স্পেস বার ধরে আপনি হচ্ছে মুভ করতে পারবেন। আশা করি বুঝতে পারছি নাকি? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা জুম টুল নিয়ে কথা বলতেছিলাম যে আমরা যে জুম টুল সিলেক্ট করে আমরা যদি মানে জাস্ট ক্লিক করি, ঠিক আছে? জাস্ট ক্লিক করি, ক্লিক করলে কি হয় আমাদের জুম ইন হয়, ঠিক আছে? এখন আমরা যদি জুম আউট করতে চাই, তা আমি তো ক্লিক করে মানে আমরা জুম টুল দিয়ে ক্লিক করলে জুম হয়, তাহলে জুম আউট করবো কিভাবে? তো আমরা যদি উপরে একটু খেয়াল করি, দেখেন এই যে এখানে দুইটা আইকন আছে, একটা হচ্ছে প্লাস সাইন আর একটা হচ্ছে মাইনাস সাইন। তো প্লাস সাইন দিয়ে হচ্ছে আপনি জুম ইন করতে পারবেন আর হচ্ছে মাইনাস সাইন দিয়ে হচ্ছে আপনি জুম আউট করতে পারবেন। তো আমার যদি জুম আউট করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এই যে মাইনাস যে সাইনটা আছে সেটাতে ক্লিক করে আমরা হচ্ছে জুম আউট করতে পারি, ঠিক আছে? তো এখানে আমার অনেকগুলা অপশন আছে, আমি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি, যার কাছে যেই জিনিসটা ভালো লাগে সে সেটা ইউজ করবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি মাইনাস সাইনে যাই তাহলে আমাদের জুম আউট হবে, মানে মাইনাস সাইনে গিয়ে ক্লিক করলে আমরা জুম আউট করতে পারবো, আর যদি প্লাস সাইন ক্লিক করে আমরা যদি ক্লিক করি তাহলে জুম ইন হবে। তো এইটারও একটা শর্টকাট আছে, আমরা যদি প্লাস সাইনে থাকা অবস্থায় ধরেন আমি এখন প্লাসে আছি, তো প্লাসে থেকে তো আর আমি মাইনাস করতে পারবো না, ঠিক আছে? আমাকে কি করতে হবে, মাইনাস সাইনে আসতে হবে। তো মাইনাস সাইনে আসার জন্য আমরা যদি কিবোর্ড থেকে অল্ট প্রেস করি, মানে ALT অল্ট চেপে চেপে ধরে রাখি, দেখেন আমাকে টেম্পোরারি মাইনাস সাইনে নিয়ে গেছে, ঠিক আছে? আবার যদি অল্ট ছেড়ে দিই আমাকে কিন্তু প্লাস সাইনে নিয়ে আসছে, ঠিক আছে? তো আমরা অল ধরে যদি ক্লিক করি আমার এখন জুম আউট হইতেছে, হ্যাঁ? ধরেন আমার জুম আউট করা শেষ, আমি এখন আবার জুম ইন করবো, আমি অলটা ছেড়ে দিব, ছেড়ে আবার যদি ক্লিক করি আমার জুম ইন হতে থাকবে, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছেন। তো সেম জিনিসটা আপনি যদি মাইনাসের যে আইকনটা আছে সেটাতে যদি সিলেক্ট করে রাখেন, রেখে আপনি যদি অল ধরেন, এই যে আমি এখন মাইনাসে আছি না, দেখেন মাইনাস সিলেক্ট করে রাখছি, আমি যদি ক্লিক করি জুম আউট হবে, ঠিক আছে? এখন আমি যদি টেম্পোরারি অ্যাক্সেসটা নিতে চাই প্লাসে, আমি আবার কিবোর্ডের অল চেপে ধরবো, যে অল চেপে ধরলে আমাকে টেম্পোরারি এই যে প্লাস সাইনে নিয়ে যায়, আবার অল ছেড়ে দিলাম আমাকে মাইনাস সাইনে নিয়ে আসছে, অল ধরলাম প্লাস সাইনে চলে আসছে, ঠিক আছে? তো আমরা এইভাবে হচ্ছে এই টেম্পোরারি অ্যাক্সেসটা নিতে পারি এবং জুম ইন এবং জুম আউটের কাজটা করতে পারি, ঠিক আছে? ইনি কি কান্না করতেছেন? আচ্ছা, যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো এটা একটা ওয়ে ছিল যে আমরা জুম ইন জুম আউট এভাবেও করতে পারি। আরো কয়েকটা ওয়ে আছে, আমরা ধরেন এখন জুম টুল সিলেক্ট করে আছি না, ঠিক আছে? তো জুম টুল সিলেক্ট রেখে আমরা যদি সরি আগে প্লাস সাইনে আসি, প্লাস সাইনে আসলাম, তো জুম টুল সিলেক্ট রেখে আমরা যদি এই জাস্ট ক্লিক করে আমরা যদি ডানে যাই, এই যে ডানে যাই, একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন না যে আস্তে আস্তে একটা জুম ইন হইতেছে। আবার যদি আমরা বামে যাই, এই যে যদি আমরা ডানে আসি, ওয়েট, আমরা যদি বামে যাই এই যে জুম আউট হবে, ঠিক আছে? আর যদি ডানে যাই তাহলে জুম ইন হবে, বামে আসলে জুম আউট হবে, ডানে আসলে জুম ইন হবে। তো এই যে জুম ইনের যে সিস্টেমটা এটাকে বলা হয় স্ক্রবিজম, ঠিক আছে? তো এই জিনিসটা এইখানে আছে, যে আপনারা এখান থেকে দেখতে পাবেন স্ক্রবিজম। আচ্ছা, তো স্ক্রবিজমের পাশে আরো একটা ওয়ে আছে বা আরেকটা অপশন আছে, এই যে জুম অল উইন্ডোজ। তো আমরা এটাতে যদি টিক মার্ক দিয়ে দিই
সাপোজ, ঠিক আছে? এটাতে যদি টিকমার্ক দিয়ে দিই, যেমন এই যে স্কোপ জুমের পাশে জুম অল উইন্ডোজ, তো আমরা এই উইন্ডোজটাতে একটু দেখি এখানে আমি এটা আগে ট্রাই করি নাই, যদিও অপশনটা দিয়েছে আমার কাছে মনে হয়েছে যে পাশের উইন্ডোজগুলো সেম হবে। এই যে দেখেন সবগুলা মানে কি বলে ট্যাব অ্যাট এ টাইম একসাথে জুম ইন হইতেছে। যখন আমরা এই জুম অল উইন্ডোজটা অন রেখে আমরা যদি জুম ইন করি, ধরেন আমি এই স্ক্রিনে বা এই ট্যাবে জুম করতেছি, আমার পাশাপাশি বাকি যে ট্যাবগুলো আছে মানে ওপেন আছে সেগুলো কিন্তু অ্যাট এ টাইম জুম ইন হতে থাকবে। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা আপনারা অন করে যদি প্রয়োজন পড়ে কাজ করতে পারবেন। অপশন ছিল, আমি জাস্ট আপনাদেরকে বলে দিলাম, ভবিষ্যতে যদি লাগে আপনারা ইউজ করবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা কয়েকটা ওয়েতেই হচ্ছে জুম ইন জুম আউট করা দেখলাম, আরও অনেকগুলো ওয়ে আছে। যে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস বার ধরি, সাপোজ ধরেন আমি মুভ টুলে আছি, মুভ টুলে থেকে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস বার চেপে ধরি, দেখেন এই যে চেপে ধরলে আমাদের টেম্পোরারি জুম টুলে নিয়ে যায়, ঠিক আছে? এই যে আমি কিন্তু এখন জুম টুলে আছি, তাই এখন আমরা যদি ক্লিক করি, যে দেখেন জুম ইন হইতেছে, এটা হচ্ছে কন্ট্রোল এবং স্পেস বার চেপে ধরে আপনি যতক্ষণ পর্যন্ত হোল্ড করে ধরে রাখবেন, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনি টেম্পোরারি জুম টুলের অ্যাক্সেস নিতে পারবেন। এরপর আপনি চাইলে যেভাবে ক্লিক করেও জুম করতে পারবেন ডানে বামে গিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে কন্ট্রোল এবং স্পেস বার চেপে ধরে হোল্ড করে রেখে তারপর এই কাজটা আপনি করতে পারবেন। আশা করি বুঝতে পারছি। ওকে, এটা একটা ওয়ে ছিল। এবার আসেন, এই যে অপশনগুলো আমি বললাম, ঠিক আছে, তো এই অপশনগুলা অতটা ইউজ হয় না, ছিল আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে, বাট মাঝে মাঝে ইউজ হয়। তো এখন যে অপশনটার কথা বলবো, এই জিনিসটাই হচ্ছে সবাই ইউজ করে, ঠিক আছে? সর্বশেষ যেটা মেথড সেটাই সবচেয়ে বেশি ইউজ হয়। সেটা কি, আমি আরেকটা ইমেজ ওপেন করি আপনাদের সামনে, সাপোজ ধরেন এই ইমেজটাতে আসা, ঠিক আছে? তো এই ইমেজটাতে আসার পরে আমি চাচ্ছি কি, এখানে অনেকগুলা দেখেন পুতুল দেখতে পাচ্ছেন, তো আমি চাইতেছি এই পুতুলটার এই এরিয়াটাই শুধু জুম ইন করবো, ঠিক আছে, বা এই জায়গাটাই শুধু জুম ইন করবো। হ্যাঁ, আমি শুধু এই এরিয়াটাতে হচ্ছে জুম ইন করতে চাইতেছি, অথবা এই জায়গাটাতে জুম ইন করতে চাইতেছি। কিভাবে করতে পারি? তা আমরা যদি এখানে মাউস পয়েন্টারে, ঠিক আছে, যে আমাদের এই যে মাউসের কার্সর যেটা বা মাউস পয়েন্টার যেটা আছে, এই মাউস পয়েন্টারটাকে এখানে রেখে আমরা যদি কিবোর্ড থেকে অল্টার ধরে, আমাদের মানে কিবোর্ডের যে অল্টার বাটন আছে এটাকে চেপে হোল্ড করে ধরে আমরা যদি কি মানে আমাদের মাউসের যে স্ক্রল বার আছে সেটাকে যদি আপ ডাউন করি, মানে উপরের দিকে যদি ঘুরে, তাহলে জুম ইন হবে। তো এখানে দেখেন আমি কার্সরটা যেখানে রাখবো আমার সেখান থেকে হচ্ছে জুম ইন হবে, ঠিক আছে? এই যে আমি যেখানে রেখে মানে কার্সরটাকে ঘোরাবো, সরি স্ক্রল বারটাকে বা স্ক্রল হুইলটাকে ঘোরাবো, আমার সেই পয়েন্ট থেকে হচ্ছে আমার জুম ইনটা হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে আমি অল ধরে যখন করব, যেমন আমার ধরেন এই জায়গাটাতে হচ্ছে জুম ইন করতে হবে, তা আমি এখানে রেখে যদি কার্সরটাকে সরি স্ক্রল বারটাকে যদি ঘুরে, তাহলে আমার এই এরিয়া থেকে হচ্ছে জুম ইন হবে। ক্লিয়ার? ওকে, তো এই মেথডটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়, আর কন্ট্রোল জিরো দিয়ে হচ্ছে আপনি ফিট অন স্ক্রিন করে নিতে পারবেন। তো আমরা জুম ইন এবং জুম আউটের অনেকগুলো ওয়ে শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই জিনিসগুলা অনেক বেশি ইউজ হয়, এই জন্য আমি একদম ডিটেলসে বলছি, ঠিক আছে? হয়তো এত ডিটেলস আপনাদেরকে হয়তো কেউ বলতে নাও পারে, অপশন ছিল আমি শেয়ার করছি আপনাদের সাথে, ঠিক আছে? তো আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম কিভাবে জুম ইন করতে হয়, জুম আউট করতে হয়, জুম ইন জুম আউটের যতগুলো হয়েছিল সবগুলোই দেখালাম। আচ্ছা, এবার আসি, আমরা এখানে টোটাল 4টা ইমেজ দেখতেছি, ঠিক আছে? কারণ এখানে ইমেজগুলো বেশি জুম হয়ে আছে, আমি কন্ট্রোল জিরো দিয়ে ফিট অন স্ক্রিন করে নিলাম। আচ্ছা, তো আমি আবারও এখানে আসি। তো ধরেন আমরা যে ইমেজটা এখানে ওপেন করছি, বা এই যে ইমেজটা, ধরেন এই ইমেজটাকে হচ্ছে আমি এখানে ওপেন করে রাখছি, ঠিক আছে? বা এই ইমেজটাকে আমাদের প্রায় টাইম আমাদের ইমেজকে রোটেট করা লাগে, ঠিক আছে? ইমেজ হচ্ছে মানে অনেক সময় আমাদের ইমেজ একটু এদিক সেদিক বাঁকা হয়ে থাকে, বা মডেলটা একটু বাঁকা হয়ে যায়, যিনি হচ্ছে ক্যামেরা দিয়ে তুলে ওনারা হয়তো মিস্টেকটা করে ফেলে। তো তখন আমরা হচ্ছে ইমেজকে কি করতে হয়, রোটেট করে ইমেজটাকে ঠিকঠাক করে নিতে হয়। তো এই রোটেটের কাজটা আমরা হচ্ছে এখান থেকে এখানে একটা আমরা অপশন পাবো। তো
এখানে একটা টুলস আছে, এই টুলসের নাম হচ্ছে রোটেট ভিউ টুল। তো রোটেট ভিউ টুল হচ্ছে কোথায় আছে আমরা যদি একটু দেখি। আচ্ছা, দেখার আগে আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে নিই আগে। সেটা হচ্ছে দেখেন, আমরা যখন এখানে টুলসে আসতেছি, তো আসার পরে এই যে জুম টুল আর এই যে উপরে যে টুলসগুলো আছে, যে আইকনগুলো দেখতেছেন, একটু খেয়াল করেন তো। এই যে আইকনটার সাথে দেখেন নিচে ছোট করে আরো একটা আইকন দেখতে পাচ্ছি না? কিন্তু দেখেন জুম টুলের ভিতরে বা জুম টুলের সাথে কিন্তু এই জিনিসটা নাই, কিন্তু অন্যান্যগুলোর সাথে আছে। ঠিক আছে, যখন এটা দেখবেন বা এরকম দেখবেন, তখন ধরে নেবেন যে এই টুলের আন্ডারে আরো টুলস আছে, মানে এই টুলসের ভিতরে আরো কিছু সাব টুল আছে। ঠিক আছে, তো এই সাব টুলগুলো আমরা কিভাবে দেখতে পাবো? আমরা যদি এই টুলসের উপরে মাউস পয়েন্টার রেখে আমরা যদি যদি রাইট বাটন ক্লিক করি, তাহলে আমরা যে ভিতরে থাকা যে টুলসগুলো আছে সেই টুলসগুলো সবগুলোই দেখতে পাবো। অনেকের আছে রাইট বাটন ক্লিক করলে আপনার ভিতরের টুলসগুলো আসে না, রাইট বাটন ক্লিক করলেই কিন্তু আমার শো করতেছে। অনেকের এই জিনিসটা হয় না, তাদের ক্ষেত্রে সলিউশন হলো আপনারা লেফট কেন হয় না স্যার? বলতেছিলাম তো। আচ্ছা, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখবেন। ঠিক আছে, যাদের হচ্ছে রাইট বাটন ক্লিক করলে আসে না, তারা হচ্ছে মাউসের লেফট বাটন জাস্ট ক্লিক করে 1 সেকেন্ড ধরে রাখলেই দেখবেন আপনার ভিতরে টুলসগুলো শো করতেছে। ঠিক আছে, ভিতরে যে টুলসগুলো আছে, হ্যাঁ, এগুলো আমরা এইভাবে দেখতে পারবো। আশা করি বুঝতে পারছি। তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে আমরা ইমেজটাকে যদি রোটেট করতে চাই, তাহলে আমাদের এই হ্যান্ড টুলের ভিতরে আমাদের একটা টুলস আছে, এই টুলসের নাম হচ্ছে রোটেট ভিউ টুল। ঠিক আছে, তো এটার শর্টকাট হচ্ছে আর, মানে আমরা যদি কিবোর্ড থেকে আর প্রেস করি, তাহলে আমাদের এই রোটেট ভিউ টুলে নিয়ে যাবে। অনেকেই ভুল করে আর প্রেস করে এই রোটেট ভিউ টুল সিলেক্ট করে এভাবে ইমেজকে রোটেট করে ফেলে। এরপরে সে আর খুঁজে পায় না যে আমি ইমেজটাকে তো কিভাবে রোটেট হয়েছে এটা তো আমি জানি না, আমি কিভাবে করছি, এখন ঠিক করবো কিভাবে। ঠিক আছে, এই ভুলটা বা এই মিস্টেকটা হয়ে থাকে অনেক সময়। তো আমরা এই জিনিসটা ঠিক করার জন্য আমরা যে রোটেট ভিউ টুলে যাব, রোটেট ভিউ টুলে আসছি। ঠিক আছে, তো রোটেট ভিউ টুলে আসার পরে আপনার এই যে রোটেট ভিউ টুলে আসলাম, তো রোটেট ভিউ টুল যখন আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে, তো আমরা এখানে একটা টাইটেল বারের নাম বলছিলাম আপনাদেরকে, এই যে উপরে যেটাকে বলা হয় টাইটেল বার। তো এই টাইটেল বারে আপনার ওই জিনিসটাই শো করবে, আপনি যখন যেই টুলসটা সিলেক্ট করবেন ওই টুলসের সেটিংসগুলো বা ওই টুলসের অপশনগুলো এই টাইটেল বারে শো করবে। যেমন আমি মুভ টুল সিলেক্ট করলে আমার একরকম আসতেছে, ঠিক আছে, টাইটেল বারে। আবার যখন আমি শেপ টুল সিলেক্ট করতেছি তখন আরেক রকম আসতেছে, তাই না? তো যেহেতু আমাদের ভিডিও, আচ্ছা, তো আমরা রোটেট ভিউ টুল নিয়ে কথা বলতেছিলাম। আমাদের এই পর্যন্ত এসে হচ্ছে আমাদের ভিডিওটা আমাদের মিসিং হয়ে যায়। তো আমি ক্লাসটা আবারও পুনরায় রেকর্ডিং করতেছি। তো আমরা এখানে ছিলাম, তো রোটেট ভিউ টুল নিয়ে হচ্ছে আমি কথা বলতেছিলাম। তো রোটেট ভিউ টুল দিয়ে আহ, আমরা যেটা করতে পারি, আচ্ছা, তো আমাদের এই টুল বক্সের টু কলামে যখন আমরা আসি, তো আমার এখানে একটা অ্যানিমেটেড বা অ্যানিমেশন শো করতেছে। যখন আমি টুলসের উপরে মাউস পয়েন্টার রাখতেছি তখন এই জিনিসটা হয়। আপনারা চাইলে কন্ট্রোল কে দিয়ে প্রিফারেন্সে এসে, মানে শর্টকাট ওয়ে হচ্ছে কন্ট্রোল কে দিয়ে প্রিফারেন্সে এসে আপনারা এই অপশনটা অফ করে দিতে পারেন। চাইলে টুলস অপশনে এসে শোরিস টুল টিপস এই অপশনটাতে ক্লিক করে অফ করে দিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে জেনারেলে এসে আপনারা ইউজ লেগেসি অপশনটা অন করে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এখান থেকে লেয়ারের প্রিভিউটাকে একটু বড় করে নিলাম। আমার ইন্টারফেসটা একটু রেজিস্টার হয়ে গেছে, মানে আমি সফটওয়্যারটাকে আনইনস্টল দিয়ে আবার ইনস্টল করার কারণে এটা হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, আমি আবার পরে এটাকে ঠিক করে নিব। আচ্ছা, তো আমরা কথা বলতেছিলাম হচ্ছে রোটেট ভিউ টুল নিয়ে। তো রোটেট ভিউ টুল কোথায় আছে আমাদের? এই হ্যান্ড টুলের ভিতরে। আমরা যখন হ্যান্ড টুলে আসি, হ্যাঁ, টু কলামের একদম নিচের দিকে, তো এখানে ঢোকার পরে আমরা রোটেট ভিউ টুল পাই। তা আমরা রোটেট ভিউ টুলে এখন আছি। তো রোটেট ভিউ টুলে এসে আমরা যখন
ক্লিক করে ডানে আসি, তো ডানে আমি যখন ক্লিক করে ডানে আসতেছি আমার একটা কিন্তু রোটেশন হচ্ছে, আবার আমি বাম দিকেও একটা রোটেশন করতে পারতেছি। তো আমি যখন ডানে আসি তখন এটা ক্লকওয়াইজ রোটেশন হয়, আমি যখন এটা বাম দিকে নিতে থাকি তখন এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়। তো এখানে মেজারমেন্টটা হচ্ছে মানে 1 ডিগ্রিতে হচ্ছে মানে মেজার করে। আপনি যখন এখানে রোটেটটা করবেন তখন 1 ডিগ্রি করে হচ্ছে রোটেশন হবে। তো সাপোজ ধরেন আমি হচ্ছে এখানে এটাকে এতটুকু রোটেট করে নিলাম, তো নেওয়ার পর আমি কিন্তু এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাবো, এই যে রোটেশন অ্যাঙ্গেল অপশন দেখে আমরা হচ্ছে এই জিনিসটা দেখতে পাবো। তো এখানে আমি 47 হ্যাঁ ডিগ্রিতে হচ্ছে এটাকে রোটেশন করে ফেলছি। তো রোটেশন করার পরে আমরা চাইলে এই জিনিসটাকে আবার আগের জায়গায় মানে পুনরায় আগের জায়গায় হচ্ছে আমি এটাকে নিয়ে আসতে পারবো কিভাবে। তো আমাদের এখানে একটা অপশন আছে, আমরা যখন একদম মানে রোটেশন বা রোটেট ভিউ টুল সিলেক্ট করলে আমরা এই কন্ট্রোল বারে অথবা টাইটেল বারে এই রোটেশন ভিউ টুলে বা রোটেট ভিউ টুলের সেটিংসটা পাবো। তো এখানে আমরা দুইটা অপশন পাবো। ফার্স্ট অপশন হচ্ছে আমরা এখান থেকে যদি রিসেট ভিউতে ক্লিক করি, তো রিসেট ভিউতে যদি ক্লিক করি তাহলে আমার এটা পুনরায় আগের অবস্থায় নিয়ে আসবে, মানে 0 ডিগ্রিতে যেভাবে ছিল আপনাকে সেম জায়গায় নিয়ে আসবে যখন আপনি এটাকে রিসেট করবেন। তো এটা একটা ওয়ে ছিল। তো আমি আবার এটাকে ক্লকওয়াইজ মানে রোটেশন করলাম, করার পরে আরও একটা বা সেকেন্ড যে অপশনটা ছিল সেটা হচ্ছে আমার এখানে যে মানটা আছে, যেমন 58 ডিগ্রিতে হচ্ছে এটাকে রোটেশন করে নিলাম। তো নেওয়ার পর আপনি যদি এখানে যে ভ্যালুটা দেওয়া আছে আপনি এটাকে যদি 0 দিয়ে দেন, তো 0 দেওয়ার সাথে সাথে আপনার হচ্ছে এটাকে পুনরায় মানে আগের জায়গায় মানে আপনি যেখানে ছিলেন সেই জায়গাতে হচ্ছে আপনাকে নিয়ে আসবে। তো এভাবে হচ্ছে আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা, তো আমরা এখানে আরো একটা অপশন দেখতে পাবো যে রোটেট অল উইন্ডোজ, এটার কাজটা কি। তো যখন আমরা রোটেট অল উইন্ডোজ যে অপশনটা আছে এটাকে অন রেখে যখন আমরা এটাকে ঘোরাবো, আমরা একটু যদি দেখি যে আমি রোটেট অল উইন্ডোজটাকে অন রেখে যখন এটাকে ক্লকওয়াইজ রোটেশনটা করলাম, করার পর এবার বাকি যে ট্যাবগুলো আছে, যেমন আমার এখানে এখানে কিন্তু আমার টোটাল 4টা ট্যাব আছে। তা আমি অন্যান্য যে ট্যাবগুলো আছে যেমন এই ট্যাবটাতে আসলাম, এই যে দেখেন আমার এই ট্যাবটাও কিন্তু ঘুরে গেছে যখন আমি এটা মানে রোটেট অল উইন্ডোজটাকে ওপেন রেখে আমি যখন রোটেশনটা করতেছি তখন আমার এই জিনিসটা এখানে আমি দেখতেছি। তো এটা আপনাদের ক্ষেত্রে সেম, আপনারা চাইলে সবগুলা ট্যাব মানে আপনার যতগুলা ট্যাব ওপেন থাকবে সবগুলা ট্যাব ওপেন রেখে আপনি রোটেশন করতে পারবেন। ঠিক আছে, এখন সাপোজ ধরেন হচ্ছে আমি এটা অফ করে দিলাম, তো অফ করে আচ্ছা এটা অন রেখে আমি যখন এটাকে আবার রিসেট দিলাম, তো রিসেট দেওয়ার পর আমার বাকি যে ট্যাবগুলো আছে দেখেন সেই ট্যাবগুলো আবার আগের মতো হয়ে গেছে। তো আপনারা এই জিনিসটা অন রেখে যখন একত্রে অনেকগুলা ট্যাব আপনি হচ্ছে রোটেট করবেন তখন আপনারা এই অপশনটা অন রেখে রোটেশনটা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ওকে, তো আমরা মোটামুটি রোটেট ভিউ টুল নিয়ে কথা বলছি এতক্ষণ পর্যন্ত। তো ঠিক আছে, এবার আমরা সামনে আর একটা জিনিস দেখি। তো তারপর হচ্ছে আমরা ফাইল সেভ ফরম্যাট নিয়ে কথা বলবো। ওকে, তো আমরা এখন কথা বলবো হচ্ছে ক্রোভ টুল নিয়ে। ঠিক আছে, ক্রোভ টুল নিয়ে। ক্রোভ টুল, তো ক্রোভ টুল আমরা তখন ইউজ করি যখন আমাদের ইমেজের বাড়তি এরিয়া হ্যাঁ রিমুভ করা লাগে, অথবা আমাদের ইমেজ যখন আহ, আহ, মানে অ্যালাইনমেন্ট ঠিক না থাকে বা স্ট্রেট না থাকে, বাঁকা তেরা থাকে, তখন হচ্ছে আমরা এই প্রোফ টুল দিয়ে সেটাকে আমরা ঠিক করে নিতে পারি। আচ্ছা, এখন ক্রোফের যে বিষয়টা এটা আমরা সব সফটওয়্যারের ভিতরে পেয়ে থাকি, আমরা চাইলে ফোন থেকেও ক্রোফ করতে পারি, মানে যে কোনো সফটওয়্যার থেকে মোটামুটি ইমেজ এডিটিং এর যত রকমের সফটওয়্যার আছে আপনি সব সফটওয়্যারে কিন্তু ক্রোফের এই অপশনটা পাবেন। ঠিক আছে, মানে ক্রোফ টুলটা পাবেন।
কিন্তু আমাদেরকে ফটোশপ কিছু এক্সট্রা ফিচার্স দেয় যেগুলোর মাধ্যমে হচ্ছে আমরা চাইলে ইমেজটার আরো কিছু এক্সট্রা কাজ করে নিতে পারি এই ক্রপ টুলের মাধ্যমে। তো সেই জিনিসগুলো আমরা একটু দেখি। তো এখানে আমি যখন ক্রপ টুল সিলেক্ট করতেছি, সাপোজ ধরেন আমি এখান থেকে ক্রপ টুলটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমি যদি আমার পুরো এরিয়াটা যদি একটু দেখি, এই ক্রপের যে সিলেকশনটা দেখতে পাচ্ছি, তো এখানে আমি দেখতে পাইতেছি যেটা, আচ্ছা আমরা এই কাজটা অন্য একটা ইমেজ দিয়ে দেখি। আমরা এটা এই ইমেজটা না, এইটা দিয়ে আমরা দেখা, এটা আমার কাছে, আচ্ছা এই ইমেজটা দিয়ে আমরা দেখতে পারি। তা আমি এটা না, সরি, এই ইমেজটা দিয়ে দেখলে সুবিধা হবে। তো আমি ক্রপ টুল সিলেক্ট করলাম। ক্রপ টুল সিলেক্ট করার পরে দেখেন আমার এখানে পুরো ইমেজটা কিন্তু সিলেকশনে আসে নাই। আমার যে ক্রপের যে মানে ক্রপ বক্স বা বাউন্ডিং বক্স যেটা, সেটার ভিতরে দেখেন আমার পুরো ইমেজটা আসেনি। এখন কথা হচ্ছে এই জিনিসটা কেন হয়, ঠিক আছে? তো এই জিনিসটার কয়েকটা কারণে হতে পারে। তার ভিতরে প্রধান বা প্রথম যে কারণ হতে পারে সেটা হচ্ছে আপনি যদি এখানে আগে থেকে কোনো একটা মেজারমেন্ট সেট করে রাখেন। যেমন আমরা যখন ক্রপ টুল সিলেক্ট করি তখন আমরা এখানে দুইটা বক্স পাই। তো ফার্স্ট যে বক্স এটা হচ্ছে আপনার ওয়াইডের বক্স, আর এই সেকেন্ড যেটা এটা হচ্ছে আপনার হাইডের বক্স। তো আমরা এখান থেকে, আমরা যদি এখানে আগে থেকে কোনো ডিফল্ট মান সেট করে রাখি তখন সেই মানের উপর বেস করে হচ্ছে আপনার এই বক্সটা আসবে। তো আমরা যদি মানটাকে এখান থেকে 0 করে দিই, ঠিক আছে, মানে 0 বলতে আমি যদি এটাকে ক্লিয়ার করে দিই, তো ক্লিয়ার আমি করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এখনো ঠিকঠাক হয় নাই, ঠিক আছে? এখন এটা কখন হবে, যখন আমি আবার সিলেকশন টুলে বা অন্য একটা অ্যানাদার টুলে যাব, যাওয়ার পর আমি যখন আবার এখান থেকে ক্রপ টুল সিলেক্ট করব তখন আমার এই জিনিসটা দেখবেন পুরো ইমেজটাকে সিলেক্ট করে নিতেছে। তো এই যে পুরো ইমেজটা নিতেছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইমেজের অরিজিনাল রেশিওটাকে সে মেনটেন করে সিলেকশনটা করতেছে। আচ্ছা, তো এছাড়াও আপনারা একটা কাজ করতে পারতেন, আপনারা এখানে ক্লিক করে রেশিওতে ক্লিক করলে আপনার পুরো ইমেজটা সিলেকশনে চলে আসতো। তো এভাবে হচ্ছে আমরা কাজটা করে নিতে পারি মানে আমাদের ক্রপের। এবার আসেন আমরা ক্রপ আমাদেরকে কি কি সুযোগ সুবিধা দেয়। যেমন আমরা ফার্স্ট অফ অল যেটা করতে পারি সেটা হলো ক্রপ টুলের মাধ্যমে আমরা ইমেজের যে বাড়তি এরিয়াটা আছে, যেমন আমার এই পাশে যদি আমি একটু দেখি, এই যে দেখেন, ঠিক আছে, আপনারা মাথায় রাখবেন এখানে রেশিও রেখে কাজ করবেন, তাহলে আপনার এক পাশ থেকে চেপে আসবে। আর যদি আপনারা এখানে আরো দুইটা অপশন আছে যেমন অরিজিনাল রেশিও, ফ্রন্ট ইমেজ, আমরা যদি অরিজিনাল রেশিও রেখে যদি আমরা এটাকে ক্রপ করতে যাই তাহলে দেখবেন আপনি এক পাশ থেকে যদি টানেন চারদিক থেকে সে চেপে আসবে, ঠিক আছে? এই জিনিসটা আপনাদের ক্ষেত্রে হবে। তো আপনারা ট্রাই করবেন অরিজিনাল, যখন আপনি শুধু নির্দিষ্ট একটা এরিয়া নিয়ে বা নির্দিষ্ট একটা সাইড নিয়ে কাজ করবেন তখন রেশিওতে রেখে আপনারা এই কাজটা করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। তা আমি অরিজিনাল রেশিওতে রেখে, সাপোজ ধরেন আমি এই পাশ থেকে কমাইতে চাইতেছি, দেখেন আমি যদি এই পাশে ক্লিক করে টেনে যদি নিচে নিয়ে আসি দেখেন আমার কিন্তু মানে ক্রপটা মানে চেপে আসতেছে। তো এটা এভাবে চাইলে আপনারা করতে পারবেন। এছাড়া আপনি চাইলে এই কর্নার থেকে মানে মাঝখানে সেন্টার পয়েন্ট থেকেও আমি এখানে মানে বাম থেকে ডানে রোটেশন করে নিতে পারতেছি। আমি কিন্তু এখনো এটাকে পুরোপুরি অ্যাপ্লাই করিনি, আমি জাস্ট দেখাইতেছি যে আমরা এই যে প্রুফটা কিভাবে বা কত দিক থেকে করতে পারি সেই জিনিসটা আমি ক্লিয়ার করতেছি আপনাদেরকে। ওকে, তো এবার আসেন আমি কিছু একটা, ধরেন আমি সাপোজ ধরেন আমি এই পাশ থেকে নিয়ে আসতেছি টেনে, তো আমার এই পাশ থেকে কিন্তু চেপে আসতেছে, কিন্তু আমি যদি অপোজিট পাশ থেকে সেম ভাবে বা সমানভাবে যদি কমাইতে চাই, তো সেটার জন্য আমরা যদি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে হোল্ড করে ধরে রাখি, ধরে রেখে আমি যদি দুই পাশ এক পাশ থেকে চাপাই তাহলে আমার দুই পাশ থেকে কমে আসবে। এই যে দেখেন আমার দুই পাশ থেকেই কিন্তু চেপে আসতেছে। হ্যাঁ, তো এই আমি কন্ট্রোল জেড দিয়ে আবারও ব্যাকে আসলাম। তো আমি যদি উপর থেকে কমানোর সময় আমি যদি অল্টার ধরি তাহলে দেখবেন আপনার চারদিক থেকে চেপে আসতেছে। তো অল্টের পাশাপাশি আমরা যদি শিফট ধরে এটাকে বড় ছোট করি, ধরেন আমি অল্ট চেপে হোল্ড করে রাখছি, পাশাপাশি হচ্ছে আমি শিফটটাকেও ধরে রাখছি। এখন আমার যেটা হবে সেটা হলো আমার যে ইমেজের যে অরিজিনাল যে রেশিও যেটা আছে সেটাকে মেনটেন করে চারদিক থেকে ছোট বড় হবে। কিন্তু আপনি যদি শিফট না ধরেন তাহলে আপনার রেশিওটাকে সে ঠিকঠাক রাখতেছে না এখানে, বা রেশিওটাকে সে ধরে রাখতেছে না।
হ্যাঁ, তো শিফট আমাদের যে জিনিসটা করে বা যে হেল্পটা করে থাকে সেটা হচ্ছে সে আপনার ইমেজের যে রেশিও বা শেপের যে রেশিও সেটাকে সে ঠিকঠাক ধরে রাখে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা রোটেশন করতে পারি। এখন আসেন আমরা হচ্ছে এই ইমেজের দিকে যদি আমরা একটু খেয়াল করি, তো আমি দেখতে পাইতেছি আমার এই মডেলের ইমেজের এই পাশের যে এরিয়াটা আছে তার তুলনায় এই পাশের এরিয়াটা কিন্তু আমার বেশি দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে। এখন আমি যদি এই পাশ থেকে কমাইতে চাই, ধরুন আমি এই পাশ থেকে টেনে কমাই ফেললাম বা এই পাশ থেকে টেনে আহ, এই পাশে নিয়ে আসলাম। তো নেওয়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে না আমি মনে হয় একটু বেশি এইদিকে নিয়ে আসছি, তখন আপনি চাইলে এটাকে আবার টেনে এদিকে নিয়ে আসতে পারবেন, এই যে এভাবে টেনে আবার এদিকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এখন এভাবে করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে এই কমানোর পরে, সাপোজ ধরেন আমি এদিকে বেশি নিয়ে আসছি, তো কমানোর পরে আমরা এই ইমেজের মাঝখানে ক্লিক করে বা এই বক্সের ভিতরে ক্লিক করে আপনারা চাইলে ইমেজটাকে এদিক সেদিক মুভ করতে পারবেন। তবে এখানে দেখেন আমার এখানে চেকার বোর্ড বের হয়ে আসছে, কারণ হচ্ছে আমার ইমেজের এই পাশের এরিয়াটা শর্ট আছে। আচ্ছা, তো আমরা এইদিকে নিব না, আমরা হচ্ছে এইদিকে টেনে হালকা মুভ করে এই যে আমরা এটাকে সেন্টার পজিশনে নিয়ে আসতে পারি। তো এভাবে হচ্ছে আপনারা মানে মাঝখানে ক্লিক করে ইমেজটাকে ঠিকঠাক পজিশনে সেট করতে পারবেন। আচ্ছা, তো সেট করলাম, তো করার পর এখন আমি যদি এখানে এটাকে ফিক্সড করতে চাই, মানে আমি ক্রপটা করছি বাস, করার পর আমি এখানে মানে এটাকে মানে ফাইনাল করতে চাইতেছি। আমরা কিন্তু রোটেশন করছি বাট আমি কিন্তু ইমেজটাকে এখনো ফাইনাল করি নাই। তো এই জিনিসটা করার জন্য আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ট্রান্সফর্ম, ফার্স্ট যে অপশনটা আছে এটা হচ্ছে ট্রান্সফর্ম ক্যান্সেল, সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে ট্রান্সফর্ম অ্যাপ্লাই, ঠিক আছে। তো অ্যাপ্লাই এর কাজ হচ্ছে আপনি ধরেন এটাকে এখানে ফিক্সড করতে চাইতেছেন, মানে আপনি ওকে করতে চাইতেছেন, তো আমি এখানে যদি টিক মার্কে ক্লিক করি তাহলে আমার এটা এখানে ফিক্সড হয়ে যাবে। আর যদি আমি এটাকে ক্যান্সেল করতে চাই তাহলে আমরা এইখানে মানে ক্যান্সেল করলে যেটা হবে আপনি একদম মানে আগের যে পজিশনে ছিলেন সেম পজিশনে আপনাকে নিয়ে আসবে, মানে আগের জায়গায় নিয়ে আসবে, আপনাকে পিছনে নিয়ে আসবে। আর আমরা যদি এটাকে এখানে ফাইনাল করতে চাই তাহলে আমরা টিক মার্কে ক্লিক করবো, বাট আপনি যদি ক্যান্সেল করতে চান এখানে ক্লিক করে আবার মানে পুনরায় আপনার সেম জায়গায় ফিরে আসতে পারবেন। তো আমি এখানে ট্রান্সফর্ম অ্যাপ্লাই ক্লিক করে এটাকে এখানে ফিক্সড করে দিলাম, তো আমার রোটেশনটা কিন্তু হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো এখন ধরেন আমি রোটেশন করলাম, আমি আবার ওই ইমেজটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমি একটু আবার একটু দেখেন, এই যে আমি এখন ইমেজটাকে রোটেশন করলাম, ঠিক আছে। তো করার পর আমি চাচ্ছি যে আমার এই ইমেজের এই পাশটাকে আরেকটু মানে ইনক্রিজ করতে চাইতেছি, ঠিক আছে, বা ইমেজটাকে আরেকটু এই পাশে বাড়াতে চাইতেছি। তো তখন আপনি কি করবেন, এখন আমি তখন ইমেজটাকে ক্লিক করতেছি, ক্লিক করে মানে রোটেট টুল দিয়ে আমি আবারও ইমেজটাকে ধরলাম, ধরে আমি এই পাশে একটু বাড়ালাম। হ্যাঁ, তো বাড়ানোর পরে দেখতেছি যে আমি বাড়ানোর পরে আমার ইমেজের এই পার্টটা বা এই অংশটা কিন্তু আমি আর পাচ্ছি না। কেন? কারণ হচ্ছে আমি এটাকে ক্রপ করে অলরেডি কেটে ফেলছি। এখন চাইলেই আমি আর মানে ব্যাক আসতে পারবো না, যদি আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করতে পারবো, বাট আপনি যখন এই ফাইলটাকে একবার সেভ করে ক্লোজ করে ফেলবেন তখন কিন্তু আপনার আর কন্ট্রোল জেড কাজ করবে না, ঠিক আছে। তখন কি করবেন, সেক্ষেত্রে সলিউশন হলো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আবারও আগের জায়গায় আসলাম। তো আসার পরে আহ, আমি ক্রপ টুল সিলেক্ট করলাম, হ্যাঁ, ক্রপ টুল সিলেক্ট করে আমি এই পাশের এরিয়াটাকে টেনে এখানে নিয়ে আসলাম। তো নেওয়ার পরে আমরা এখানে একটা অপশন পাবো যে ডিলেট ক্রপ পিক্সেল নামে একটা অপশন আছে, মাথায় রাখবেন আপনার এই ক্রপের যে সেটিংসটা আছে এটা তখনই এখানে শো করবে যখন আপনি ক্রপ টুল সিলেক্ট করে রাখবেন। তো আমরা এখান থেকে ক্রপ টুলের যে ডিলেট ক্রপ পিক্সেল যে অপশনটা আছে, যেটা চেকমার্ক দেওয়া আছে, আমরা যদি এই টিক চিহ্নটাকে যদি তুলে দিই এখান থেকে, সাপোজ ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটাকে এখান থেকে উঠাই দিলাম। তো দেওয়ার পরে এবার আমি যদি একটু ট্রান্সফর্মটা অ্যাপ্লাই করি, যে আমি ক্রপটা করলাম, করার পরে আমি যদি আবার ইমেজটাকে ক্লোজ মানে সিলেক্ট করি, তো সিলেক্ট করলে দেখতে পাবেন যে আমার ইমেজটা ঠিকই ক্রপ হয়ে গেছে, বাট আমাদের ফটোশপ যে জিনিসটা করছে সেটা হচ্ছে সে আপনার প্রিভিয়াস যেই অংশটুকু ছিল সেটাকেও সে ধরে রাখছে। আপনি চাইলে আবার পুনরায় আগের পজিশনে এভাবে যেতে পারবেন, ঠিক আছে, আবার এইভাবে হ্যাঁ কমাইতে পারবেন। তো এই জিনিসটা হচ্ছে আমাদেরকে ফটোশপ দিয়ে থাকে। তো আমি ক্লিক করলাম, দেখেন আমার ক্রপ করে দিছে। তা আপনারা চাইলে এই অপশনটা ইউজ করতে পারেন যেটা আমাদেরকে ফটোশপ দেয়। আচ্ছা, এবার আমরা আরো একটা জিনিস শিখি, সেটা কি, সেটা হলো আমরা অনেক সময় আমাদের যে জিনিসটা হয়, আছে আমার ইমেজটা সিলেক্ট হচ্ছে না, দেখেন আমি যখন সিলেকশন টুল দিয়ে ইমেজটাকে সিলেক্ট করতেছি
আমি কিন্তু ইমেজটাকে সিলেক্ট করতে পারতেছি না। কেন? কারণ আমার এই ইমেজটা লক আছে। এই যে এই পাশে দেখেন লেয়ারের ভিতরে একটা লক আইকন দেখতে পাইতেছি। তো আমি যদি লকের উপর ক্লিক করি আমার ইমেজটা আনলক হয়ে যাবে। হ্যাঁ, আবার আপনি চাইলে লক করতে পারবেন। কিভাবে? এই লেয়ারটা সিলেক্ট রেখে আমি যদি এই লক আইকনে আবার ক্লিক করি তাহলে দেখবেন যে আপনার ইমেজটা আবার লক হয়ে গেছে। আবার ক্লিক করলে আনলক হয়ে যাবে। তা আমি ইমেজটাকে একটু আনলক করে আমি এটাকে একটু ঘোরাই, মানে একটু বাঁকা করি, অনেকটা ধরেন কত এই 10 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমি রোটেট করলাম। তো এই জিনিসটা আমি এই জন্য করতেছি, আমরা অনেক সময় ছবি তুললে দেখা গেছে যিনি ক্যামেরাম্যান থাকে উনি হয়তো খেয়াল করে না যে ইমেজটা কি ঠিকঠাক স্টেট আসতেছে কিনা। হ্যাঁ, তো এরকম ভুল হয়ে থাকে। তো আমরা চাইলে এই জিনিসগুলো ফটোশপে খুব ইজিলি সলভ করতে পারি। কিভাবে? আমরা যখন ক্রপ টুল সিলেক্ট করি, ক্রপ টুল সিলেক্ট করার পরে আমরা এখানে একটা অপশন পাই, স্টেজের নামে একটা অপশন আছে। তো এই আইকনটাতে যখন আমি ক্লিক করব, ক্লিক করলে আমাদের এই মাউসের কার্সর একটা রোলার চলে আসে, মানে একটা রোলার অ্যাক্টিভ হয়ে যায়। তো এই রোলারটার কাজ হচ্ছে আপনি আপনার ইমেজটা যেভাবে হেলে আছে বা যেভাবে বাঁকা হয়ে আছে আপনি সেম ভাবে বা একটা নির্দিষ্ট একটা মেজারমেন্ট, যেমন আমি ওনার ফেসটাকে টার্গেট করতেছি এখানে, আমি ওনার ফেসটাকে টার্গেট করে আমি একটা লাইন ড্র করতেছি, মানে উনি হচ্ছে এই পরিমাণ মানে হেলে আছে। তা আমি এই সেম পরিমাণ একটা মেজারমেন্ট ধরে জাস্ট ড্র্যাগ করে দিলাম, দেখেন আমার ইমেজটাকে খুব ইজিলি আমি সোজা করে নিয়েছি। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমরা একমাত্র এই ক্রপ টুল দিয়ে করতে পারি, যেটা হচ্ছে আমাদেরকে ফটোশপ দিয়ে থাকে। তো মোটামুটি আমরা হচ্ছে ক্রপ টুল নিয়ে কথা বলছি, রোটেট ভিউ টুলও আমরা দেখলাম। এবার আমরা যে জিনিসগুলো দেখব, আচ্ছা, সেটা হচ্ছে আমাদের ফাইল ফরম্যাটের বিষয়টা থাকে। আমরা ফাইল ফরম্যাট নিয়ে একটু কথা বলি, মানে ফাইল সেভ ফরম্যাট নিয়ে একটু কথা বলবো। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসি। ওকে, তো আগের পজিশনে চলে আসলাম। তো ফাইল সেভ ফরম্যাট নিয়ে আমি কথা বলবো এখন। আচ্ছা, তো ফাইল সেভ ফরম্যাট নিয়ে কথা বললে, আচ্ছা, কথা বলার আগে আমি শুরুতে হচ্ছে কিছু শেপ নিয়ে আসি। এখান থেকে আমাদের এটা হচ্ছে শেপ টুল। তো শেপ টুল, ঠিক আছে, তো আমি এখানে মাউস পয়েন্টার রেখে যদি রাইট বাটন ক্লিক করি, এখানে দেখেন আমার একটা টুল শো করতেছে, তাই না? তো আমরা যদি এখানে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করি, তো এই টুলসের আন্ডারে যে টুলসগুলো আছে সেই টুলসগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। অনেকের আছে রাইট বাটন ক্লিক করলে এই জিনিসটা হয় না, যাদের এটা হয় না তারা হচ্ছে লেফট বাটন ক্লিক করে জাস্ট সেপে ধরে হোল্ড করে যদি রাখেন তাহলে আমরা এই ভিতরে যে টুলসগুলো আছে সেগুলো বের হয়ে আসবে। তো আমরা এখান থেকে ইলিপস টুল যেটা আছে, ইলিপস টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটা ইলিপস ড্র করলাম। তো ইলিপস ড্র করার সময় একটা জিনিস দেখেন, আমার ইলিপসের কিন্তু রেশিওটা ঠিক থাকতেছে না, মানে এটা পুরোটাই কিন্তু সার্কুলার আসতেছে না, একটু চ্যাপ্টা হয়ে আসতেছে। এখন এই রেশিওটা ঠিক রাখবে কিভাবে, বা মানে এই রেশিওটা ঠিক রাখার জন্য আমরা যেটা করতে পারি, আমরা কিবোর্ড থেকে শিফট ধরতে পারি। যেমন শিফট ধরে যদি ড্র্যাগ করি তাহলে আমাদের এটার রেশিওটা ঠিক থাকবে। তো আমি এখানে একটা শেপ নিলাম, তো নেওয়ার পর আমি এটার একটা কালার দিই। কিভাবে দিতেছি আপনাদেরকে এগুলো আমি ক্লাসে ক্লিয়ার করব। এখান থেকে স্ট্রোকটা অফ করে দিলাম। আচ্ছা, তো এই ইমেজটার সরি এই শেপটাকে আরেকটা কপি করি, তারপর এইটার আরেকটা কালার দিচ্ছি, এই কালারটা দিলাম। তো মোটামুটি ধরেন আমার এখানে দুইটা শেপ আছে, দুইটাই কিন্তু ইলিপস। হ্যাঁ, আর একটা হচ্ছে ইমেজ। তো এখানে যে তিনটা অবজেক্ট আমার আছে এই জিনিসটা আমি কোথায় দেখতে পাই? এই যে লেয়ার প্রিভিউতে দেখতে পাই। তো লেয়ারের এখানে আমরা একটা কাজ করতে পারি, যেমন আমাদের এখন কিন্তু প্রপার্টিজে তেমন কোনো কাজ নাই, তো আমরা এটাকে একটু হাইড করে রাখি। কিভাবে করব? আমরা যদি প্রপার্টিজে ডাবল ক্লিক করি তাহলে এটা কলাপস হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আবার যদি আপনি এই লেখার উপরে ডাবল ক্লিক করেন তাহলে প্রপার্টিজ প্যানেলটা আপনার ওপেন হবে, আবার ক্লিক করলে ক্লোজ হবে। ঠিক আছে? এভাবে হচ্ছে আমরা একটু শর্ট করে নিতে পারি কাজের সুবিধার্থে। তো আমি এখানে যেটা বলতেছিলাম যেটা হচ্ছে আমরা এই লেয়ার থেকে দেখতে পারি যে আমার এখানে টোটাল কয়টা লেয়ার আছে, মানে আমার এই ডকুমেন্টের ভিতরে টোটাল কয়টা অবজেক্ট আছে। তো এই জিনিসটা হচ্ছে আমরা লেয়ার থেকে দেখতে পাই, যে লেয়ারে আমার তিনটা লেয়ার শো করতেছে। যদিও ফটোশপে বেশিরভাগই কাজ আপনার লেয়ারে থাকে, তো আমার এখানে তিনটা লেয়ার শো করতেছে। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে এই তিনটা লেয়ার প্লাস হচ্ছে একটা ইমেজ দুইটা শেপ, তো এই ইমেজটাকে হচ্ছে আমরা এই ফাইলটাকে হচ্ছে আমরা সেভ করব। ঠিক আছে? তো ফাইল সেভ ফরম্যাটের অনেকগুলো অপশন আছে।
ঠিক আছে, মানে অনেকগুলা সেভ ফরম্যাট আছে। তো আমি যদি এখান থেকে এই ফাইলটাকে সেভ করতে চাই, সাপোজ ধরেন আমি এই ফাইলের যেই কি বলে এই ফাইলটার যে আহ, আহ, মানে মানে ফাইলের যে লেয়ারগুলো আছে, তা আমি সবগুলা লেয়ার যেভাবে আছে এই সেম ভাবে রেখে আমি যদি এই ফাইল ফরম্যাটটা সেভ করতে চাই, ঠিক আছে, আমার লেয়ারগুলো ঠিকঠাক থাকবে। আমি পরবর্তীতে চাইলে আমি এখান থেকে এটা আই অফ করতে পারবো, অন করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, বা এটাকে ডিলিট করে দিতে পারবো। যদি এই জিনিসগুলো করতে চাই বা এই জিনিসগুলোর যদি অ্যাক্সেস আমি পরে নিতে চাই, তাহলে আমাকে এই ফাইলটাকে সেভ করতে হবে মেইন ফাইল হিসেবে। কি ফাইল হিসেবে? মেইন ফাইল হিসেবে। তো মেইন ফাইলটা এখানে কি? এখানে মেইন ফাইলটা হচ্ছে আমাদের ফটোশপের ক্ষেত্রে পিএসডি, যেটা আর কি মানে ফটোশপ ডকুমেন্ট ফরম্যাট। এই ফরম্যাটে হচ্ছে আমাদেরকে ফাইলটাকে সেভ করতে হবে। আচ্ছা, আর আমরা যখন ইলাস্ট্রেটর নিয়ে কাজ করবো তখন আমাদের এআই ফরম্যাট আছে, ইপিএস ফরম্যাট আছে। এই ফরম্যাটগুলোতে আমরা হচ্ছে মেইন ফাইলটাকে সেভ করে থাকি। আর ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে অফিস বা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়ার্ড ফাইলে সেভ করে থাকি। আচ্ছা, তো আমি ফার্স্ট হচ্ছে এটার একটা মেইন ফাইল সেভ করব। এরপরে এই মেইন ফাইলটা থেকে আমরা অন্যান্য যে ফরম্যাটগুলো আছে যেমন পিডিএফ, পিএনজি, জেপিজি, তারপর হচ্ছে হ্যাঁ গিফট ফরম্যাট আছে, এসভিজি ফরম্যাট আছে, আপনি সব ফরম্যাট এখান থেকে বের করতে পারবেন যদি আপনি মেইন ফাইলটাকে সেভ রাখেন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা ফার্স্টে এটার একটা মেইন ফাইল সেভ করি। তো মেইন ফাইল সেভ করার জন্য আমি ফাইলে আসলাম, ফাইল থেকে সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার পর আমি এই ফাইলটা কোথায় সেভ করবো, আমাকে লোকেশনটা আগে নিশ্চিত করতে হবে। তো আমি ফাইলটা হচ্ছে ডেস্কটপে করবো, তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। তো ডেস্কটপের ভিতরে এই নিউ ফোল্ডারের ভিতরে হচ্ছে আমি ফাইলটা সেভ করতে, আমি নিউ ফোল্ডারে ডাবল ক্লিক করে ঢুকলাম। আপনি চাইলে ডেস্কটপও সেভ করতে পারবেন এটাকে। তো নিউ ফোল্ডারে ঢোকার পরে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো আমি এই নিউ ফোল্ডারে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক। তো আমি এই ফোল্ডারের নামটা দিতে পারি কি প্রজেক্ট, হ্যাঁ, বা একটা প্রজেক্ট নাম দিই, প্রজেক্ট দিলাম, হ্যাঁ। তো প্রজেক্টের নাম দিলাম, দেওয়ার পর আমি প্রজেক্টের ভিতরে ঢুকবো, মানে এই ফাইলের ভিতরে আমাকে ঢুকতে হবে। ঢুকার পরে আমি বলছিলাম যে আমাদের মেইন ফাইল যেটা এডিটেবল যে ফাইলটা বা সোর্স ফাইল বলে মার্কেট প্লেসের ভাষায়। আচ্ছা, তো আমি আহ, বা যে পিএইচডি যে ফাইলটা আছে, যে এখানে দেখেন সেভ এস টাইপ দেওয়া আছে পিএসডি, মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট ফরম্যাট। তো আমরা এখানে যদি ক্লিক করি এখানে আরো কয়েকটা অপশন পাবো, দেখেন টিপ আছে, পিডিএফ আছে, তারপর হচ্ছে পিএইচডি তো আমরা সিলেক্ট করছি, তারপর পিএসবি আছে। তো এখান থেকে আমরা যদি মেইন ফাইলে সেভ করতে চাই তাহলে আমাদের ফটোশপ পিএইচডি যেটা আছে এই অপশনটা বা এই ফরম্যাটটা সিলেক্ট রেখে আমাদের ফাইলটা সেভ করতে হবে। ঠিক আছে? তবে এটা আপনার সিলেক্ট করতে হয় না, এটা অটোমেটিক সবসময় আপনাকে এই ডিফল্ট অপশন যেটা এটাতে নিয়ে আসে, আমাদের এখান থেকে সিলেক্ট করতে হয় না, এটা বাই ডিফল্ট সিলেকশনেই থাকে। আচ্ছা, এরপরে উপরে আমরা আরেকটা অপশন পাই যে ফাইল নেম। তা আপনি চাইলে এটার নাম দিতে পারবেন। তো আমার এটার নাম কি হতে পারে, তো আমি তো এই মডেলের নাম জানি না যদিও। তো এটার নাম আমরা যেটা দিতে পারি, তো এটার নাম কি দিতে পারি আমরা, সাপোজ ধরেন এটার নাম দিলাম ইমেজ। ঠিক আছে, ধরেন ইমেজ দিলাম, আপাতত কোনো কিছু মানে মাথায় আসতেছে না, তাই আমরা ইমেজ দিলাম। তো আপনি চাইলে যেই যার কাজ করবেন তার নাম দিতে পারবেন, যে মডেলের কাজ করবেন তার নাম দিয়ে সেভ করতে পারবেন। আবার আপনি যেই প্রজেক্ট করবেন সেই প্রজেক্ট যেই রিলেটেড, হ্যাঁ, ওই নাম আপনি দিতে পারবেন। ইচ্ছা আপনার, আপনি যেটা নিয়ে কাজ করবেন সেই নামটা এখানে দিতে পারবেন। তা আমি এখানে ইমেজ দিলাম, দেওয়ার পর আমি যদি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আমাদের এখানে একটা অপশন আসছে, দেখেন একটা নিউ ডায়ালগ বক্স আসছে। তো এখানে একটা অপশন আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম কম্পিটিবিলিটির যে বিষয়টা, তো এটা যেভাবে আছে এভাবেই রেখে আপনারা সেভ করে দিলে হবে। বাট এখানে যারা হচ্ছে আহ, আচ্ছা, এটা নিয়ে এখন কথা না বলি, পরে আপনাদের ক্লাসে কথা বলবো। তো আমরা এখানে নেক্সট ক্লাসে কথা বলবো, বলা ট্রাই করবো। তো আমরা যেভাবে আছে বাই ডিফল্ট যে অপশন আছে সেটা সেভাবে রেখে আমি যদি ওকেতে ক্লিক করি, আমার এই ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। তা আমি যদি এটাকে এখন ক্লোজ করি, সাপোজ ধরেন আমি এই ফাইলটাকে ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ হয়ে গেছে। আমার ইমেজগুলো আমি রাখতে চাইতেছি না, সবগুলোই ক্লোজ করে দিলাম। তো দেওয়ার পরে এখন আমি যদি আমার এই প্রজেক্টে, যে প্রজেক্টের ভিতরে কিন্তু আমি ফাইলটা সেভ করছি, আমি একটু শুরু থেকে দেখি। আমরা ফার্স্ট হচ্ছে নিউ ফোল্ডারের গেছি, তারপর হচ্ছে আমরা প্রজেক্ট নামে ফোল্ডার ক্রিয়েট করছি, দেন আমরা এখানে ইমেজটাকে সেভ করছি। তো আমি এখন আমি আমার এই ইমেজটাতে ক্লিক করে ফাইলটাকে যে ওপেন করলাম, দেখেন আমার ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে আমি সেম মানে ঠিক যেভাবে ফাইলটাকে রাখছি ঠিক সেম ভাবে হচ্ছে আমার এখানে যে ফাইলটা আছে, আমি চাইলে
এই জিনিসগুলোকে আবার ডিলিট করতে পারবো, আবার এগুলোকে আমি এডিট করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, বা নতুন কিছু এখানে আবার অ্যাড করতে পারবো। করে আমি যদি কন্ট্রোল এস প্রেস করি, সাপোজ ধরেন এটা আমি অল্টার ধরে টেনে একটা কপি করলাম, এখন আমি যদি কন্ট্রোল এস প্রেস করি তাহলে আমার এই ফাইলের উপরে কিন্তু আবার এটা সেভ হয়ে যাবে। আমি আবার যদি ক্লোজ করে দিই, দেওয়ার পর আমি চাইলে এই ইমেজটাকে আবার ওপেন করতে পারবো, ঠিক আছে। তো আমরা হচ্ছে মেইন ফাইল সেভ ফরম্যাট বা মেইন ফাইলটা কিভাবে সেভ করতে হয় সেটা দেখলাম। এখন আমরা হচ্ছে এখন আমরা এটাকে হচ্ছে ইমেজ আকারে সেভ করবো। তো ইমেজ আকারে সেভ করার জন্য আমরা আরো একটা ফরম্যাট দেখবো আজকে। এটাকে একটু stop। আচ্ছা, তো এখন আমরা যে ফরম্যাটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে জেপিজি ফরম্যাট বা জেপেগ ফরম্যাট। তো জেপিজি ফরম্যাটে বা জেপেগ ফরম্যাটে আমরা তখনই একটা ফাইল সেভ করি যখন আমরা এটাকে হচ্ছে সোশ্যাল মিডিয়া বলেন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুকে বা অন্যান্য যে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে হচ্ছে আমরা যখন একটা ইমেজ আপলোড দিতে চাই তখন আমাদেরকে জেপিজি বা জেপেগ ফরম্যাটে হচ্ছে ফাইলটাকে সেভ করতে হয়, ঠিক আছে। তো জেপিজি বা জেপেগ যে ফরম্যাটটা আছে এটা একটা অসুবিধা আছে। অসুবিধাটা কি? জেপিজি ফরম্যাটে যখন আপনি একটা ফাইল বা একটা ইমেজকে সেভ করবেন, সেভ করার সাথে সাথে এখানে আমার যে লেয়ারগুলো আছে, যেমন এখানে টোটাল 4টা লেয়ার আমি দেখতে পাচ্ছি, তো এই সবগুলা লেয়ার মার্জ হয়ে মানে একটা লেয়ার হয়ে যাবে। আপনার সবগুলা লেয়ারকে সে মার্জ করে ফেলবে। মানে জেপিজি হচ্ছে আপনার লেয়ার ক্যারি করতে পারে না, মানে আপনার সে সবগুলাকে ধরে মার্জ করে ফেলবে, ঠিক আছে। আপনি চাইলে আর মানে জেপিজি ইমেজটাকে চাইলে আবার কাস্টমাইজ বা এডিট করতে পারবেন না, এই সুযোগটা থাকবে না যখন আপনি এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করবেন। এই জন্য আমরা যেটা করব সবসময়, আমরা সবসময় একটা পিএসডি ডকুমেন্টে ফাইলটাকে মানে মেইন ফাইল হিসেবে একটা সেভ করে রাখবো। দেন আমরা ওই ফাইলটা থেকে আমরা চাইলে অন্যান্য যে ফরম্যাটগুলো আছে সবগুলো ফরম্যাট করতে পারবো। আচ্ছা, তো আমরা এখন জেপিজি ফরম্যাটটা দেখব। তো আমি জেপিজি ফরম্যাটে আমরা ফাইল সেভ করার জন্য আমরা সরাসরি আমরা এখান থেকে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর আমরা এখানে একটা অপশন পাবো যে এক্সপোর্ট। তো এক্সপোর্টে যখন আমরা আসব, এক্সপোর্টে আমরা আসার পরে এক্সপোর্টে এক্সপোর্টে যখন আপনারা মাউস পয়েন্টারটাকে হভার করবেন, এখানে আমরা অনেকগুলো অপশন পাবো। তো আমরা এখান থেকে এক্সপোর্ট অ্যাজ আছে, যেমন সেভ ফর ওয়েব আছে। তো আমরা আজকে শুধু সেভ ফর ওয়েব নিয়ে কথা বলবো। তো আমরা সেভ ফর ওয়েবে আসলাম। তো সেভ ফর ওয়েবে আসার পরে ধরেন আমি সেভ ফর ওয়েবে আসলাম, ঠিক আছে। তো সেভ ফর ওয়েবে আসার পরে আহ, আমাদের এখানে নিউ একটা ডায়লগ বক্স আসবে, মানে নতুন একটা ডায়লগ বক্স শো করবে। তো আমি দেখি এটাকে ছোট করে দেই। এটাকে আমরা চাইলে একটু ছোট করতে পারবো, যে এটা কিন্তু পুরোটা স্কেলেবল, হ্যাঁ। কর্নারে টেনে আপনি এটাকে কম বেশি করতে পারবেন। তো আমি এখান থেকে টেনে এটাকে একটু কমাই নিলাম। তো নিলাম, তো নেওয়ার পরে আমার এখানে দেখেন ফার্স্ট আমি যেটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে আমার ইমেজের প্রিভিউ। তো প্রিভিউটা আমি কেন দেখতেছি না, কারণ আমার ইমেজের সাইজটা অনেক বেশি, এই জন্য এখানে প্রিভিউতে আমার পুরো ইমেজটা শো করতেছে না। তো আমার ইমেজের সাইজটা দেখেন কত দেওয়া আছে এখানে, 6000 বাই 4000 পিক্সেল, মানে হিউজ বড় একটা সাইজ, ঠিক আছে। তো আমরা যদি প্রিভিউটা পুরোটা এখানে দেখতে চাই, ঠিক আছে। তো এখানে একটু দেখেন, আমি যখন মাউসের কার্সরটাকে টেনে এখানে নিয়ে আসতেছি তখন একরকম দেখা যাচ্ছে এরর মতো, যখন এই ভিতরে আসতেছি তখন এটা হ্যান্ড টুলসের মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই হ্যান্ড টুলস যখন আসবে আপনি ক্লিক করে মানে লেফট বাটন ক্লিক করে এটাকে মুভ করে এদিক সেদিক নিয়ে আপনি প্রিভিউটা দেখতে পারবেন, ঠিক আছে। যে এদিকে কেমন এভাবে জুম করে দেখতে পারবেন, এভাবে দেখা যাবে। বুঝতে পারছি? আচ্ছা, তো আর আপনি যদি মনে করেন যে না আমি এটা পুরোটাই এই প্রিভিউর ভিতরে হচ্ছে ফিট করতে চাইতেছি বা ফিট করব, তখন আপনি এই মাউস পয়েন্টারটাকে এখানে রেখে রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে ফিট অন স্ক্রিন, ঠিক আছে। ফিট অন স্ক্রিনে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করলে আমাদের এটা পুরো স্ক্রিনের সাথে সেট হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা কাজটা করতে পারি। আমি এটাকে একটু ছোট করে নিই, প্রিভিউটা এত বড় দরকার নেই। তো আমি এখান থেকে ফিট ইন ভিউ দিলাম। আপনি ফিট অন স্ক্রিন ক্লিক করলে এটা পুরো স্ক্রিনটাতে ফিট হয়, আর ভিউ দিলে শুধু এই জায়গাটাতে আপনার এটা ফিট হবে। তো এখন দেখেন আমি কিন্তু ইমেজটাকে এখানে দেখতে পাইতেছি। তো এটা একটু ঝামেলা হয়েছে, মানে
থেকে 100% করলে দেখবেন ঠিকঠাক আছে। আপনি এটা বড় একটা ইমেজ, আমি যখন এটাকে অনেক ছোট করে ফেলতেছি তখন এই সমস্যাটা আমার হচ্ছে এখানে। আচ্ছা, তা আমি এইভাবে রাখলাম, তবে এটা আপনার সেভ করার পরে ঠিকঠাক হয়ে যাবে। এখানে প্রিভিউতে আপনি হয়তো সমস্যাটা মানে প্রিভিউতে দেখতে পাবেন আর কি, বাট ইমেজটাকে সেভ করে যখন ওপেন করবেন তখন দেখবেন না ঠিকঠাক আছে। ওকে, তা আমরা এখানে ছিলাম। এবার আমরা একটু কথা বলি, যেমন আমার এইখানে যখন ইমেজ ইমেজ যেটা আর কি, ইমেজটার আমি এখানে ফার্স্ট অফ অল আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার ইমেজের সাইজ। এই যে এখান থেকে আপনি সাইজটা দেখতে পারবেন। যেমন আমার এই ইমেজের সাইজ কত, 11.25 MB, মানে অনেক বড় একটা সাইজ। ঠিক আছে, এখন এই বড় সাইজটা কেন আসছে? কারণ আমার ইমেজের হাইট এবং ওয়াইড হিউজ। আমি বলছিলাম আপনাদেরকে, যখন আপনার ইমেজের হাইট এবং ওয়াইড অনেক বেশি থাকবে তখন আপনার ফাইল সাইজটা অনেক বেশি হবে। ঠিক আছে, এখন আমি যদি এই ইমেজের ফাইল সাইজটাকে মানে কমাইতে চাই, কমানোর আগে আমরা একটু এখানে আসি। আমাদের একদম উপরে দেখেন জেপিইজি, ঠিক আছে, তো জেপিজি সিলেক্ট করা আছে। অনেক সময় অনেকের এখানে জেপিজি অপশনটা সিলেক্ট থাকে না, তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করে জেপিজিটা সিলেক্ট করে দিবেন। যদিও আমাদের এখানে গিপ আছে, পিএনজি 8 আছে, পিএনজি 24 আছে, তারপরে ডব্লিউবিএমপি ফরম্যাট আছে, যাই হোক। তা আমরা যদি জেপিজিতে সেভ করতে চাই তাহলে আমাদের এখান থেকে জেপিজিটা আগে সিলেক্ট করে নিতে হবে, তারপর আমরা এই অপশনগুলো এভাবে দেখতে পাবো। ঠিক আছে, দেন আমরা এবার এখান থেকে ইমেজের সাইজটাকে একটু কমাই। সাপোজ আমি ধরেন এটা একটা স্কোয়ার একটা সাইজ করতে চাইতেছি, মানে সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক বা ইনস্টাগ্রামে আমরা 1080 ডিগ্রিতে হচ্ছে সোশ্যাল মিডিয়া মানে পিকচারগুলো আপলোড দিয়ে থাকে। তো আমি ওয়াইডটাকে হচ্ছে 1080 দিয়ে দিলাম। তো 1080 দেওয়ার সাথে সাথে আমি যখন এখানে সাইজটাকে কমাইতেছি তখন দেখেন আমার নিচেও সাইজটা কমে যাইতেছে। হ্যাঁ, আমি এখানে 1080 দিলাম, তো নিচে আমার 720 হয়ে গেছে। এই জিনিসটা কেন? এটার রিজন হচ্ছে আমার এখানে লিঙ্ক যে অপশনটা আছে এটা অন আছে। যদি ইন্ডিভিজুয়াল যদি একটা নির্দিষ্ট বক্স ধরে ধরে করতে চান তখন আপনাকে এই লিঙ্ক অপশনটাকে অফ করে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে লিঙ্কটা অফ করে দিলাম। দেন আমি এখানে এবার সাইজটাকে ঠিক করতে পারবো, ঠিকঠাক সাইজটাকে আমি কমায় নিয়ে আসতে পারবো। সাপোজ এখন আমি চাচ্ছি এখানে 1080 দিতে, মানে আমি পুরো স্কোয়ার একটা সাইজ করে নিলাম ইমেজটার। তো স্কোয়ার সাইজ করার পর আমি এখান থেকে এবার ক্লিক করে ফিট ইন ভিউ, এখানে যদি ক্লিক করি তাহলে আমার ইমেজটা দেখতে পাচ্ছি যে স্কোয়ার একটা সাইজ হয়ে গেছে। তা আমি এখান থেকে সাইজটা কমানোর সাথে সাথে এবার আমি যদি একটু এখানে আসি, দেখেন আমার ইমেজের সাইজটা শর্ট হয়ে গেছে, প্লাস হচ্ছে আমার ইমেজের কেবি যখন মানে কিছুক্ষণ আগে আমার কিন্তু 11 MB মতো ছিল, ঠিক আছে, এখন সেটা নেমে 532 KB চলে আসছে, মানে অনেক অনেক কমে গেছে। ঠিক আছে, তো আপনারা এভাবে হচ্ছে ইমেজের সাইজটাকে কমায় নিয়ে আসতে পারেন। হ্যাঁ, মানে ফাইল সাইজটাকে যখন কমাই দিবেন আপনার কেবিটাও কিন্তু কমে আসবে। এছাড়াও এখানে আরো কয়েকটা অপশন আছে, যেমন আমরা এখান থেকে কোয়ালিটি যেটা আছে কোয়ালিটি 100% দেওয়া আছে। আপনি যদি কোয়ালিটিটাকে কমাইতে থাকেন তাহলে আপনার ইমেজের কেবিটা আরো কমতে থাকবে, যে আমার আরো কমে গেছে 234 হয়ে গেছে। আমি যদি আরো কমাই আরো কমতে থাকবে, এই যে আরো কমে গেছে। তো এভাবে আপনি যদি একদম জিরো করে দেন, জিরো করে দিলে আবার ইমেজের কি বলে কোয়ালিটি খারাপ হয়ে যাবে, ইমেজটা দেখেন ফেটে যাচ্ছে। এই যে এখন কিন্তু 31 KB হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখান থেকে ইমেজটার সাইজটাকে মানে কমাই নিতে পারি। তো এখানে আবার কয়েকটা বাই ডিফল্ট ওরা ডিফল্ট প্রিসেট রাখছে, যেগুলো থেকে আপনি লো দিলে 10% হবে, মিডিয়াম দিলে 30% হবে, হাই দিলে 60% হবে, ভেরি হাই দিলে 80, আর যদি ম্যাক্সিমাম দেন তাহলে 100% হয়ে যাবে। তবে ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে আপনারা ম্যাক্সিমাম রেখেই কাজ করা ট্রাই করবেন, কারণ হচ্ছে আমরা যখন জেপিজি ফরম্যাটে ইমেজ সেভ করতে যাই তখন আমাদের ইমেজের সাইজ অনেক কমে যায়। ঠিক আছে, পিএসডি ফরম্যাট থেকে জেপিজি ফরম্যাটে সেভ করতে গেলে আপনার ফাইল সাইজ অনেক কমে যাবে, কেন এখানে আপনার হচ্ছে লেয়ার থাকতেছে না, তারপর হচ্ছে মেইন ফাইল বা ইফেক্ট হাবিজাবি কিছুই থাকতেছে না, সব কমে যায়। আচ্ছা, তো আমরা এখান থেকে এই অপশনগুলো করতে পারি। এছাড়া এখানে কয়েকটা অপশন আছে, যেমন প্রোগ্রেসিভ আছে, অপটিমাইজ আছে। আচ্ছা, এগুলা বাই ডিফল্ট যে অপশনটা আছে একটা সময় বাই ডিফল্ট অপশনগুলো ভালো কাজ করতো না, এখন বাই ডিফল্ট যে অপশনগুলো আছে এগুলাই বেস্ট। আপনারা যেভাবে আছে সেভাবে রেখেই সেভ করতে পারেন, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আচ্ছা, আমি যেভাবে আছে রেখে চেঞ্জ করলাম, সরি যেভাবে আছে এভাবে রেখে আমি হচ্ছে এটাকে সেভ করতেছি। তো এখানে আর কিছু নাই যদিও।
আমরা ইমেজটাকে অফ ইমেজ করলাম। তো করার পরে এখন আমরা এটাকে কি করব, সেভ করব। ঠিক আছে, আমাদের সবকিছুই ডান। আমরা এখান থেকে সাইজটাকেও কমাইতে পারবো, বাড়াইতে পারবো। তারপর হচ্ছে কোয়ালিটিকে, একটা কোয়ালিটি আছে, কোয়ালিটিটাকে আমরা কম বেশি করতে পারবো। এখান থেকে সাইজটাকেও দেখতে পারবো এবং এটার 100% কোয়ালিটি আছে। দেন আমরা হচ্ছে এটাকে সেভ করবো। তো আমি সেভ অপশনে ক্লিক করলাম। তো সেভ অপশনে ক্লিক করার পর আমি যেখানে হচ্ছে আমি মেইন ফাইলটা সেভ করছি, ঠিক আছে, ওই জায়গাটাতে আমাকে হচ্ছে নিয়ে আসছে। কেন, আমার আগে থেকে একটা ডিফল্ট লোকেশন সেট করা আছে, এখন আমাকে ওই লোকেশনেই কিন্তু নিয়ে আসছে। তো আমি লোকেশন যেটা চাইছি সেটাতে আমি আসি। তো এখানে আমার ইমেজের নামটা চেঞ্জ করলাম না, এটাকে ইমেজ রেখেই আমি যদি সেভে ক্লিক করি, আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি ক্লোজ করে দিই। আমার মেইন ফাইল ঠিক আছে, বাট জেপিজি একটা ইমেজ সেভ হয়েছে, আমি এটাকে ক্লোজ করে দিই। আমি এটাকে নো সেভ দিলাম, কারণ আমার অলরেডি এটা সেভ আছে, আমাকে আর সেভ করতে হবে না। তো প্রজেক্টের ভিতরে তো ইমেজটা আসার কথা নাকি, আসে নাই কেন? আমরা একটু রিলোড দিলে আমরা আশা করি দেখতে পাবো। হোয়াট ইজ দিস? এটা প্রজেক্টে সেভ হয়, এটা মনে হয় সম্ভবত ফটোজে সেভ হয়ে আছে। আচ্ছা, আমাদের একটু এখানে মিস্টেক হয়েছে, আমরা লোকেশনটা খেয়াল করিনি। ঠিক আছে, তা আমরা এটাকে মুভ করে নিয়ে আসতে পারবো চাইলে। আমরা এই ইমেজটাকে ধরে রাইট বাটন ক্লিক করলাম, তারপর এখান থেকে কাট, প্রজেক্টে এসে কন্ট্রোল বি দিতে পারেন অথবা পেস্ট দিলেও চলে আসবে। আমরা একটু খেয়াল করা উচিত ছিল। আচ্ছা, সমস্যা নেই। তো একটু খেয়াল করে আমরা দেখেন, আমাদের এটা হচ্ছে ইমেজ, ঠিক আছে, আর এটা হচ্ছে মেইন ফাইল। তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হলো, আমরা যখন একটা জেপিজি ইমেজে সেভ করি, একটা ইমেজকে মেইন ফাইল থেকে, তখন দেখবেন সেটার কোয়ালিটি, সেটার ফাইল সাইজ অনেক নেমে আসে। তো এইখানে আমার সেম জিনিসটা হয়ে আসছে। যদি আমি আপনাদের দেখাই, মাউস পয়েন্টারটাকে এই মেইন ফাইলের উপরে যখন রাখতেছি, দেখেন আমার ফাইল সাইজ কত দেখে, এখানে শো করতেছে 123 MB, হিউজ একটা সাইজ এখানে কিন্তু শো করতেছে। এবং টাইপ হচ্ছে ফটোশপ ডকুমেন্ট বা অ্যাডোবি ফটোশপ ইমেজ শো করতেছে। আচ্ছা, এরপর যদি আমি এই ইমেজে আসি, তাহলে আপনারা দেখতে পাবেন 123 MBর ফাইলটা যখন জেপিজি ফরম্যাটে আমি এটাকে সেভ করলাম, তখন সেটা মাত্র 533 KB নেমে আসছে। এই জন্য আমরা যখন ইমেজ হিসেবে সেভ করবো, তখন কোয়ালিটি 100% রেখে বা ম্যাক্সিমাম রেখে সেভ করার ট্রাই করবো সবাই। আচ্ছা, ঠিক আছে। তো এবার একটু আমরা দেখাই আপনাদেরকে, যেটা যে আমি বলছিলাম আপনাদেরকে, যে আমরা যখন ইমেজ অফ ফরম্যাটে সেভ করি, যেমন আমি ফার্স্টে মেইন ফাইলটাকে ওপেন করি। তো মেইন ফাইলটাকে ওপেন করলাম। তো মেইন ফাইল ওপেন করার পরে দেখেন আমার কিন্তু সবকিছুই ঠিকঠাক আছে। কিন্তু আমি যদি এই জেপিজি ইমেজটাকে যদি ওপেন করি ফটোশপে, যে এটা হচ্ছে আমার জেপিজি, যেখান থেকে দেখা যাচ্ছে ইমেজ ডট জেপিজি, এটা হচ্ছে এক্সটেনশন না, এই যে এখানে ডট পিএসডি, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার পিএসডি ফাইল, আর এটা হচ্ছে আমার জেপিজি ফাইল। তো যেটা বলছিলাম আপনাদেরকে, যে জেপিজি সবগুলা লেয়ারকে মার্জ করে সে একটা লেয়ার করে ফেলে, ঠিক আছে। তো এখানে আমার সেম জিনিসটা সে করছে, কিন্তু আমার মেইন ফাইলে কিন্তু এই জিনিসটা হয় না। তো আমরা যখন মেইন ফাইলটাকে জেপিজি ফরম্যাটে সেভ করব, তখন দেখবেন আপনার সে সবগুলা লেয়ারকে ধরে মার্জ করে একটা লেয়ার করে ফেলবে। আশা করি আমরা আজকে দুইটা ফাইল ফরম্যাট নিয়ে কথা বলছি, আপনারা সবাই প্র্যাকটিস করবেন কিভাবে আমরা হচ্ছে মেইন ফাইলটাকে সেভ করছি, কিভাবে আমরা জেপিজি ফরম্যাটটাকে সেভ করে নিলাম। এখন আমি আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, আপনারা, আমি গ্রুপে ছবি দিব, এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের ইমেজগুলোকে ঠিক করবেন। দেন হচ্ছে আপনারা ক্রপ করবেন, ক্রপ করে গ্রুপে এই জেপিজি ফরম্যাটে সেভ করে শুধু জেপিজি ফাইল বা জেপিজি ইমেজটা দিবেন আমাকে গ্রুপে, সবাই দিবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জেপিজি ফাইলটা দিয়ে দিবেন। সবাই হোমওয়ার্কটা করবেন আর ক্লাসটাকে খুব মনোযোগ দিয়ে দেখবেন, কয়েকবার ক্লাসটা দেখার ট্রাই করবেন। যত বেশি দেখবেন তত বেশি আপনার জিনিসগুলা আয়ত্তে চলে আসবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হালকা লাগবে আপনার কাছে। শুরুতে আপনার কাছে হয়তো একটু কঠিন মনে হতে পারে, বাট জিনিসগুলো সহজ, ঠিক আছে। আপনি চেষ্টা করলে কাজ করতে পারবেন, চেষ্টা করলে ভালো কিছু করতে পারবেন, তবে চেষ্টা করতে হবে। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসটা তাহলে এখানেই শেষ হোক, বা এখানেই শেষ করতেছি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
শুভরাত্রি সবাইকে।